দিন কয়েক আগেই ছিল ৩১শে জানুয়ারি, আর সেদিনই ১৯৭৯ সালের মরিচঝাপি দ্বীপে উদ্বাস্তু হিন্দুদের উপর নির্মম হত্যালীলা শুরু করেছিল জ্যোতি বসুর বাম সরকার। তবে জ্যোতি বসুর কেচ্ছা কেলেঙ্কারি এখানেই শেষ নয়। ভাবলাম আপনাদের সামনে বামেদের কাছে প্রায় দেবতা সমান জ্যোতি বসু, যার নাকি সাদা ধুতিতে কোনো কালি লেগে নেই, সেই দেবতুল্য ব্যক্তির আরও কিছু নোংরা কীর্তি ফাঁস করি। তবে এই জ্যোতি বসুর কুকীর্তির তালিকা এত দীর্ঘ যে সেটা একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাহলে মহাভারত হয়ে যাবে। ভাবলাম এই নিয়ে একটা সিরিজ করি। আজ এই সিরিজের প্রথম পর্ব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের প্রথম পর্বের আলোচনায় জ্যোতি বসু এবং মিহির সেন। দেখুন, মিহির সেনের নাম আমরা কম বেশি অনেকেই জানি। তিনি হলেন প্রথম ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। শুধু সাঁতারুই নন, তিনি আবার ছিলেন একজন ব্যারিস্টারও। সেই ব্যারিস্টার থেকে দূরপাল্লার সাঁতারু, এমনকি সেখান থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম রেশম রপ্তানিকারক। সব কিছু মিলিয়ে মিহির সেন ছিলেন শুধু বাঙালির নয়, দেশের গৌরব। সেই মিহির সেনই পড়েছিলেন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রোষানলে। সদ্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বদলা রাজনীতির রোষানলে ছারখার হয়ে যান মিহির সেন। মাত্র ৬৬ বছর বয়সেই তার জীবনদীপ নিভে যায় একাধিক স্নায়ুর রোগে। মানসিক যন্ত্রণা, উদ্বেগ দিয়ে তিল তিল করে কমিউনিস্ট শাসকরা মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলেন ক্রীড়াবিদ, ব্যারিস্টার এবং শিল্পপতি মিহির সেনকে। দেখুন, মরিচঝাপি থেকে শুরু করে আরও অনেক অন্ধকার দিক রয়েছে জ্যোতি বসু সরকারের ঘাড়ে, কিন্তু খুব কম লোকেই জানেন এই ঘটনার কথা। বিশ্ববিখ্যাত সাঁতারু মিহির সেন, তার সঙ্গে জ্যোতি বসু যা করেছিলেন বা তার দলের সাঙ্গপাঙ্গরা যা ঘটিয়েছিলেন তা অকল্পনীয়। জ্যোতি বসুর নির্দেশ অমান্য করায় মিহিরবাবুর হাড়মাস কালি করে ছেড়ে দিয়েছিল সিপিএম। ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল পার করার পরের বছর ভারত সরকার মিহির সেনকে পদ্মশ্রী এবং ১৯৬৭ সালে পদ্মভূষণ সম্মান দেয়। ব্যতিক্রমী প্রতিভার কারণে ব্লিটজ নেহেরু ট্রফিও পান তিনি। তার ঝুলিতে ছিল পক প্রণালী, তুরস্কের দারদানেলস প্রণালী এবং পানামা ক্যানেলের জয়ও। সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে মিহির সেনকে সকলেই সাঁতারু বলে জানেন, অথচ তার পিছনে রয়েছে আরও একটি কাহিনী। লোকে বলে বাঙালির ছেলে নাকি ব্যবসা করতে জানে না, কিন্তু মিহির সেন তা ভ্রান্ত প্রমাণ করে দিয়েছিলেন। কলকাতার কাছেই তিনি একটি রেশম গুটির কারখানা তৈরি করেন। তার নিষ্ঠা এবং সততা দিয়ে সেই কোম্পানিকে দেশের দ্বিতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী কারখানায় তিনি পরিণত করেন। সেই সময় তার জীবনে উপস্থিত হন জ্যোতি বসু। ভাগ্য অথবা বামপন্থার মনে ছিল অন্য ছক। সময়টা ১৯৭৭ সাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন। ইন্দিরা গান্ধী জামানার বিরুদ্ধে দেশজুড়ে পরিবর্তনের ঢেউ লেগেছে। সেই সময় সিপিএম মিহির সেনকে নির্দেশ দেন জ্যোতি বসুর হয়ে প্রচার করতে হবে। এই অনুরোধের সঙ্গে তার কাছে একটি সরকারি লোভনীয় পদেরও টোপ দেওয়া হয়েছিল, কিন্তু মিহির সেন সেই নির্দেশ উপেক্ষা করেন। শুধু তাই নয়, তার পরদিনই তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। ইতিহাস জানে, ওই ভোটে কমরেড জ্যোতি বসু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং তারপরে মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। কিন্তু তিনি মিহির সেনের এহেন বেয়াদপি বরদাস্ত করতে পারেনি। এরপর মিহির সেন সিপিএমের ধারাবাহিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। বিরোধীদের কথায় জ্যোতি বসু সিপিএমের গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেন মিহির সেনের বিরুদ্ধে। তার কোম্পানিতে শুরু হয় নিয়মিতভাবে ধর্মঘট, চলতে থাকে হুমকি এবং গণ্ডগোল। মিহির সেন যখনই শ্রমিক ইউনিয়নের দাবি মানতে অস্বীকার করেছেন, তখনই তার অফিস, দোকান, কারখানার দেওয়ালে নিন্দা, ধিক্কার স্লোগান লিখে দিত সিটু বাহিনী। দিনের পর দিন সিটুর ধর্মঘটে তার কারখানা এবং ব্যবসা পঙ্গু হয়ে গিয়েছিল। খিদিরপুরে তার কারখানায় যেখানে একদিন গমগম করত উৎপাদনের শব্দে, তা রাতারাতি ভূতের আড্ডায় পরিণত হয়। আলিমুদ্দিন স্ট্রিট থেকে নির্দেশ থাকার কারণে পুলিশ গোটা বিষয়টা নীরব দর্শক হয়েছিল। মিহির সেন মাথা নোয়াতে অস্বীকার করায় সিটু কর্মীরা একটি ট্রাক বোঝাই রপ্তানির গাড়িতে আগুন লাগিয়ে দেয়। কয়েক লক্ষ টাকা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেলেও পুলিশ তা থামানোর চেষ্টা করেনি। এখানেই শেষ নয়। জ্যোতি বসুর পুলিশ মিহির সেনের বাড়ি, কোম্পানি, কারখানা সর্বত্র তল্লাশি অভিযান চালায়। তার নগদ টাকা কড়ি, সম্পত্তি সবকিছুই বাজেয়াপ্ত করা হয়। যে মানুষটি একদিন দেশকে গর্বিত করেছিলেন, তিনি কোনো মতে পরিবারের জন্য সামান্য খাবার জোগাড় করতে পারতেন না। মাত্র ৫০ বছর বয়সে এই সমস্ত চিন্তায়, মানসিক চাপে তার একটি স্ট্রোক হয় এবং তিনি স্মৃতিভ্রংশ হয়ে যান। তার মধ্যেও বিভিন্ন মামলায় হাজিরা দিতে তিনি আদালতে আসতেন।
সেখানে বামপন্থী আইনজীবীরা তাঁকে এবং তার স্ত্রীকে নিয়ে ঠাট্টা তামাশা এবং বিদ্রূপ করত। এরপর 1988 সালে জ্যোতি বসু এই ভেঙে যাওয়া মানুষটিকেই আবারও ডেকে বামফ্রন্টে যোগদানের প্রস্তাব দেন। মিহির সেন সেখানে বসেই সেই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দেন। তারপরেও বামপন্থী কর্মীরা তাকে হেনস্থা এবং অপদস্থ করতেই থাকে। 1997 সালের পর মিহির সেন যখন মারা যান তখন তিনি একেবারে দেউলিয়া। কানা কড়িও ছিল না তার কাছে, কেবলমাত্র জীবন বীমা কোম্পানির দেওয়া আলিপুরের ফ্ল্যাটটি ছাড়া। এখানেই শেষ নয়, মিহির সেনের লন্ডনবাসী মেয়ে বাবার মৃত্যুর কয়েক মাস পর আলিপুরের ফ্ল্যাটে এসে দেখেন সেখানে ভাঙচুর করা হয়েছে। মিহির সেনের পদ্মশ্রী, পদ্মভূষণ পদক সহ অন্যান্য বহু জিনিস লুট হয়ে গিয়েছে। এমনকি মেয়েকেও এই ফ্ল্যাটের দখল ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়েছিল। মিহির সেনের মেয়ে স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু কমিউনিস্ট শাসক থাকার কারণে পুলিশ কিচ্ছু করেনি। বিশ্বাস করুন, এই এত বিষয় না আমিও জানতাম না। ছোট থেকে নামটুকু শুধু শুনেছিলাম ওই সাঁতারু হিসেবেই, কিন্তু পুরো ঘটনা যখন জানলাম আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। নিজের ইগো স্যাটিসফাই করতে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে ভাবলেই কেমন হতাশ লাগে, তাই না? কে কোন রাজনৈতিক দল করবে বা করবে না সেটাকে কেউ ঠিক করে দিতে পারে না। কিন্তু এই কাজটাই বামেরা জোর করে করেছে এবং 34 বছর ধরে এভাবেই ক্ষমতায় থেকেছিল। এরাই আবার মুখে বড় বড় কথা বলে, গণতন্ত্র, নির্বাচন, অধিকার ইত্যাদি ইত্যাদি। এরা ভাবে মানুষ বোধহয় ইতিহাস ভুলে যায়, অতীত কেউ মনে রাখে না, তাই বোধহয় পার পেয়ে যাওয়া যাবে। কিন্তু তা নয়। এত মানুষের উপর অত্যাচার, এত মানুষের হাহুতাশ, চোখের জলের দাম দিতেই হবে। এখন যেমন সেই দাম মেটাচ্ছে সিপিএম সহ সব বাম দলগুলো। আপনাদের কি মনে হয়, বামেরা এত অত্যাচার করেও কেন 34 বছর ক্ষমতায় থাকতে পেরেছে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।